পরপর একদিন কুহু আর ভার্সিটি গেল না। তনয়া কল করে অনেক অনুনয় করেও তাকে নেওয়াতে পারল না। সে বাড়িতেই থাকল। বাড়ির সবার সাথে আড্ডা ছেড়ে তার ভার্সিটিতে যাওয়া লস প্রজেক্ট মনে হল। তাছাড়া টানা কদিন ভার্সিটিতে গিয়ে চেহারার উজ্জ্বলতায় ভাটা পড়েছে। এই কদিন সে শুধু রূপচর্চা করে কাটাবে। কুহুর সেই পরিকল্পনার ব্যাঘাত ঘটল না। অলস দুপুরে সে মালাকে নিয়ে ছাদে আসল। ছাদে আগে থেকেই বড় ছাতার নিচে পাটিয়ে বিছানো আছে। একটা কুশন পাটির উপর পড়ে আছে। প্রায় দুপুরেই বাড়ির মহিলারা এখানে বসে একটু অলস সময় কাটায়। কুহু পাটিতে বসে কুশনে হেলান দিল। এক হাত মেলে দিল মালার দিকে। আজ সে দুহাতে মেহেদি পরবে। সকালে বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর শাহাদ বাড়ি ফিরে এলো। কুহুকে খুঁজতে গিয়ে জানতে পারল কুহু ছাদে। ছাদে এসে দরজায় দাঁড়িয়ে দেখল ছাতার নিচে পাড়টি বিছিয়ে কুহু দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। হাত দুটো খুব সাবধানে রেখেছে যাতে মেহেদি কোথাও লেগে না যায়। একটা পা বাড়িয়ে দিয়ে রেখেছে মালার দিকে। মালা খুব মন দিয়ে সেই পায়ে আলতা দিচ্ছে। পাশেই বসে আছে রিদি। সে মনোযোগ দিয়ে আলতা দেয়া দেখছে। শাহাদ বিমোহিত হয়ে তাকিয়ে রইল তার বউয়ের সাজগোজ করার দিকে। মনে পড়ল গত রাতের কথা। গত রাতে শাহাদ যখন কুহুকে বাহুবন্ধনে আবদ্ধ করে শুয়েছিল, কুহু তখন একা একাই বক বক করছিল। আজ যে সে মেহেদি আর আলতা দিয়ে সাজবে তাই বলছিল। শাহাদ তখন কুহুকে জড়িয়ে ধরে কুহুর উষ্ণতায় ঘুমের দেশে পাড়ি জমাতে ব্যস্ত। তাই ঘুম ঘুম অবস্থায় সে সব কথা শুনতে পায়নি। শাহাদ দরজায় দাঁড়িয়ে অল্প একটু কাশল। রমণীরই চোখ ঘুরে গেল তার দিকে। মালা আর রিদি দুজনেই সোজা হয়ে বসল। শাহাদকে এদিকেই আসতে দেখে মালা আলতার বাটি রেখে রিদির হাত ধরে ছাদ থেকে চলে গেল। কুহু ফিসফিস করে যেতে না করলেও মালা দুষ্টু হেসে রিদিকে নিয়ে চলে গেল। শাহাদ কাছে এসে একটা বেতের ছোট মোড়া টেনে কুহুর সামনে বসল। মাথা একবার ডানে আরেকবার বামে হেলিয়ে কুহুর মেহেদি আর আলতা দেয়া দেখল। এক পায়ে দেয়া হয়েছে আলতা, আরেক পা এখনো বাকি। শাহাদ ভ্রু কুঁচকে কিছুক্ষণ কুহুর পা আর আলতার বাটিটা দেখল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, আমি আলতা দিয়ে দেই? কুহু চোখ পিটপিট করে শাহাদের মুখের দিকে তাকাল। শাহাদ কুহুর সম্মতির অপেক্ষায় আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কুহু দোনামোনা করে বলল, আপনি আগে কখনো কাউকে আলতা দিয়ে দিয়েছেন? না। তাহলে? শাহাদ কিছুটা ইতস্তত অনুভব করল। শান্ত মুখশ্রীতে অস্বস্তি ভাব দেখা গেল। কিছু একটা ভেবে চোখে মুখে দুষ্টু ভাব এনে মৃদু হেসে বলল, বউয়ের এত সুন্দর পা দেখে আলতা দেয়ার লোভ সামলাতে পারছি না যে। শাহাদের কথা শুনে কুহুর ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে গেল। একটা লজ্জামিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল মুখে। বলল, ঠিক আছে, দিয়ে দেন। শাহাদ কুহুর সম্মতি পেয়ে আলতার বাটি হাতে নিল। বাটিতে একটা কাঠি ডুবানো। কাঠির মাথায় তুলা পেঁচানো। সেই তুলাসহ কাঠি আলতায় ডুবিয়ে আলতা দেয়া হয়। শাহাদ আলতার বাটি থেকে কাঠিটা তুলল আলতা দেয়ার জন্য। সাথে সাথে কাঠি থেকে আলতা গড়িয়ে পড়ল পাটিতে। কুহু শাহাদকে বুঝিয়ে দিল কাঠিটা আলতা থেকে তুলে বাটিতে তুলাটা চেপে চেপে কিছুটা আলতা ঝরিয়ে নিতে হয়। শাহাদ কুহুর কথা মোতাবেক তাই করল। অন্য পায়ের নকশাটা দেখে দেখে আলতা দেয়া শুরু করল। মোড়ায় বসে আলতা দেয়াটা তেমন সুবিধার হচ্ছে না বিধায় পাটিতে আসন করে বসল। বাম হাতে কুহুর পা আলতো করে ধরে আলতা দিতে লাগল। আলতা দেয়ার সময় কুহুর পায়ের এদিক ওদিক আলতা গড়িয়ে পড়ল। শাহাদ তাতে বিচলিত অনুভব করল না। তার প্রধান কাজ হচ্ছে অন্য পাটার মতো এই পায়েও একই নকশা ফুটিয়ে তোলা। কুহু মুগ্ধ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে।
শান্ত শিষ্ট ছেলেটা খুব সাবধানে আলতা আঁকছে তার পায়ে। কে বলবে এই ছেলে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়। শাহাদ কোনো একভাবে আলতা দিয়ে শেষ করল। পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, অন্য পায়ে আঁকা আলতার সাথে নিজের দেয়া আলতার নকশা মিলাল। একরকম হয়নি, কিন্তু কাছাকাছি হয়েছে। সে পকেট থেকে রুমাল বের করে নকশা থেকে গড়িয়ে পড়া আলতা মুছে দিতে লাগল। মুছে দেওয়ার সময় ঝুঁকে পড়ল কুহুর পায়ের উপর। কুহুর কেন জানি খুব হাসি পেল এটা দেখে। শাহাদকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এই কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আর নেই। মুছে দিয়ে শাহাদ কুহুর পা পাটিতে রেখে হাফ ছেড়ে বলল, শেষ। তারপর প্রশংসার আশায় কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন হয়েছে? কুহু পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, সুন্দর হয়েছে। এমন আলতা রাঙা পায়ে নূপুর থাকলে মানাত। আমার নূপুর নেই। শাহাদ কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে থাকল। তারপর উঠে দাঁড়াল। বলল, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি, রেডি হয়ে থেকো। তারপর বেরিয়ে গেল ছাদ থেকে। সন্ধ্যার আগে আগে শাহাদ দুটো বড় সাইজের বক্স হাতে করে বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখল কুহু আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। শাহাদ গিয়ে কুহুকে আয়নার সামনে রাখা টুলে বসিয়ে দিল। বক্স দুটো ড্রেসিং টেবিলের উপর খুলে রেখে বলল, দেখো কোনটা পছন্দ হয়। দুটো বক্স ভর্তি বিভিন্ন ডিজাইনের রূপার নূপুর। এত নূপুর একসাথে দেখে কুহু বিস্ময় নিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদ ইশারা করে নূপুর বাছাই করতে বলল। কুহু অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনোভাবেই পছন্দ করতে পারল না। অসহায় কণ্ঠে বলল, আপনি একটু পছন্দ করে দিন না। কুহুর বলার সাথে সাথে শাহাদ পকেট থেকে একজোড়া নূপুর বের করে কুহুর পায়ের কাছে বসে পড়ল। এক হাঁটু মাটিতে রেখে বসল। আরেক হাঁটুতে কুহুর পা রেখে দুপাই নূপুর পরিয়ে দিল। কুহুর পায়ের আলতা উঠে গেছে অনেক আগেই। হালকা ছাপ রয়ে গেছে কেবল। শাহাদ নূপুর পরিয়ে আলতো করে চুমু খেল পায়ের পাতায়। কুহু কেঁপে উঠল শাহাদের এমন কাণ্ডে। শাহাদ কাজ শেষ করে কিছু হয়নি এমনভাবে উঠে পড়ল। কুহুকে বলল, তাড়াতাড়ি জামা কাপড় দাও, রেডি হতে হবে। কুহু আলমারি থেকে শাহাদের পোশাক বের করে এনে বলল, নিজেই যদি পছন্দ করে পরিয়ে দিবেন, তবে আমাকে পছন্দ করতে দিল না কেন? যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাই। আমার পছন্দ করা নূপুর তার এক পিস বক্সেও ছিল। শাহাদ দ্রুত রেডি হল। বের হওয়ার আগে কুহুর গালে চুমু দিয়ে বলল, মাই বিউটিফুল ওয়াইফ, তোমাকে অপরূপ লাগছে। কুহুর দেহ মন জুড়ে আনন্দের শিহরণ বয়ে গেল। ইদানিং শাহাদের কাছ থেকে পাওয়া এই ছোট ছোট স্মৃতিগুলো তার কাছে অমূল্য মনে হয়। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। এতদিন শাহাদের প্রতি থাকা সমস্ত রাগ অভিমান সব উবে যায়। খান পরিবারের গাড়ি এসে থামল শহরের সবথেকে অভিজাত পার্টি সেন্টারের সামনে। এখানে আজ স্থানীয় থানার ওসির ছেলের বউ ভাত হচ্ছে। সেখানেই সবার দাওয়াত ছিল। শুধু যে দাওয়াতে এসেছে তা না, সামনে নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক কারণেও এসেছে খান পরিবার। কেননা আজকের প্রোগ্রামে সব বড় বড় রাঘব বোয়ালদের সমাগম হবে, যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা প্রয়োজন। শাহাদ কুহুকে নিয়ে গাড়ি থেকে নামল। আশফাক খান নামল রেজিয়া সুলতানাকে নিয়ে পাশের গাড়ি থেকে। আব্দুর গাফফার খান আর এমদাদ খান নামল অন্য গাড়ি থেকে। জয়া বেগম আসতে পারেননি, কারণ কুলসুমা বেগমের কোমরে ব্যথা। তাই জয়া বেগম রেজিয়া সুলতানাকে যেতে বলে নিজেই থেকে গেছেন বাড়িতে। আশেপাশে গার্ড নিয়ে খান পরিবারের সবাই পার্টি সেন্টারে প্রবেশ করল। ওসি সাহেব এগিয়ে এসে তাদের অভ্যর্থনা জানালেন।
আশফাক খান নতুন সদস্য কুহুর সাথে আস্তে আস্তে সবার পরিচয় করিয়ে দিল। কুহু দেখল আশেপাশে অনেক সুন্দরী দূর থেকে বাঁকা চোখে তাকে আর শাহাদকে দেখছে। কুহুর ভেঙচি কাটতে ইচ্ছা হলো ওদেরকে, বলতে ইচ্ছা হলো দূর থেকে দেখেই স্বাদ মিটিয়ে নে, এই লোক এখন আমার দখলে। শাহাদের দিকে তাকিয়ে দেখল সে মৃদু হেসে কথা বলছে। তার পরনে বরাবরের মতোই সাদা পাঞ্জাবি পায়জামা, আজ পাঞ্জাবির উপর কালো কটি পড়েছে, বেশ সুদর্শন লাগছে। কুহুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শাহাদ ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি? কুহু হেসে দুপাশে মাথা নাড়িয়ে বুঝাল কিছু না। পার্টিতে খান পরিবারের পুরুষরা অন্যান্য হাই ক্লাস লোকদের সাথে আলোচনায় ব্যস্ত। আলোচনার বিষয়বস্তু ঘুরে ফিরে নির্বাচনে এসেই থামছে। রেজিয়া সুলতানা কুহুকে নিয়ে মহিলাদের আড্ডায় যোগ দিল। কুহু বোরিং ফিল করল মহিলাদের এসব গয়নাগাটি নিয়ে কথাবার্তায়। সে স্টেজে তাকিয়ে বরবউ এর দিকে তাকাল। দুজনেই হাসিমুখে বসে আছে। গেস্টরা একজন একজন করে আসছে আর ছবি তুলছে তাদের সাথে। চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই শাহাদের চোখে চোখ পড়ল। শাহাদ অন্য প্রান্তে পুরুষদের মাঝে বসে আছে। সেখান থেকে স্থির চোখে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু তাকাতেই ঠোঁট বাঁকিয়ে হাসল। পকেট থেকে ফোন বের করে মেসেজ করল। বোরিং লাগছে? হুম। লং ড্রাইভে যাবে? হ্যাঁ হ্যাঁ যাব। শাহাদ ফোন থেকে চোখ তুলে কুহুর দিকে তাকাল। কুহুর হাসি হাসি উজ্জ্বল মুখ দেখতে পেল। মেসেজ করল, আগে খেয়ে নাও তারপর। শাহাদের সাথে লং ড্রাইভে যাওয়ার উত্তেজনায় কুহু ঠিকমতো খেতেও পারল না। সে রেজিয়া সুলতানার সাথে মহিলাদের এদিকটায় খেতে বসেছে। শাহাদ বসেছে পুরুষদের সাথে। রেজিয়া সুলতানা পাশে বসে কত কি তুলে দিল তার পাতে, সে সব শেষ করল না। তাড়াতাড়ি করে কোনোমতে খেয়েই লেডিস ওয়াশরুমের দিকে দৌড় দিল। পিছন থেকে রেজিয়া সুলতানা ডাকলেও শুনল না। ওয়াশরুমে এসে নিজেকে ঠিকঠাক করল। একটু লিপস্টিক দিল। ভারী কাজের সালোয়ার কামিজ পরেছে সে, ওড়না এক পাশে রেখে চুল ছেড়ে দিয়েছে। ওড়নাটা আরেকটু ঠিকঠাক করে শাহাদকে মেসেজ করল, লং ড্রাইভে যাব না? অপাশ থেকে কিছুক্ষণ পর মেসেজ আসল, হুম যাব। খাওয়া শেষ করে পার্কিং লটে এসো, আমি গাড়িতে থাকব। কুহু উত্তেজনায় কাঁপতে লাগল। এই প্রথম শাহাদের সাথে লং ড্রাইভে যাচ্ছে। কোথায় নিয়ে যাবে শাহাদ তাকে? বিয়ের আগে স্বামীর সাথে লং ড্রাইভে যাওয়ার কত স্বপ্ন দেখেছে, তা আজ সত্যি হবে। খুশির চোটে তোনাকে কল করে জানাল। তোনয়া অপাশ থেকে বলল, গায়ে বেশি করে পারফিউম মেখে যা। ছেলেরা বউয়ের গায়ে মিষ্টি গন্ধ পছন্দ করে। কুহু তোনয়ার কথা মতো হ্যান্ডব্যাগ থেকে পারফিউম বের করে গায়ে পারফিউম দিল। নাক টেনে পারফিউমের গন্ধ নিল। হুমম্ম, সুন্দর গন্ধ। শাহাদ নিশ্চয়ই পছন্দ করবে। ওয়াশরুমের আয়নায় নিজেকে আরেকটু দেখে নিয়ে ব্যাগ হাতে করে পার্কিং এরিয়ার দিকে চলল। পার্টি সেন্টারটার বাইরে সামনের দিকে মোটামুটি বড় এরিয়া নিয়ে পার্কিং লট। অনেক গাড়ি সেখানে সারি সারি করে পার্ক করে রাখা। পার্কিং এরিয়ার একদম কিনারে কালো রঙের গাড়িটা লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কুহু চিনতে পারল গাড়িটাকে। এটা শাহাদের গাড়ি। এই গাড়ি করেই ওরা আজ এসেছে। কুহু এক্সাইটেড হয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল গাড়িটার দিকে। গাড়িটার কালো কাচ তুলে রাখা, কিন্তু হেডলাইট ঝালানো। কুহু গাড়ির কাছে এসে প্যাসেঞ্জার সিটের দরজা খুলতে নিলে দরজা লক করা পেল। গাড়ির কাছে কয়েকবার টোকা দিল, কিন্তু দরজা আনলক হল না। কুহু বিরক্ত হয়ে পিছনের দরজা টান দিল, খুলে গেল। দরজা খুলে গাড়িতে উঠে বসতে বসতে বলল, এভাবে গাড়ি লক করে বসে আছেন কেন?
আমি যে নক করেছি শুনেননি? এই কথা বলে সামনে তাকিয়ে কুহু অবাক হয়ে গেল। সামনের ড্রাইভিং সিটে বসে একটা ছেলে ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কুহু প্রশ্ন করল, কে আপনি? ছেলেটা ওর প্রশ্নের জবাব দিল না। আরও 3টা ছেলে একই সাথে দরজা খুলে গাড়িতে উঠে বসল। একজন সামনের প্যাসেঞ্জার সিটে, বাকি দুজন কুহুর দুপাশে। কুহু চমকে গিয়ে বড় বড় চোখ নিয়ে সবার দিকে তাকাল। সবাই নিজ নিজ জায়গায় বসে কুহুর দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে, যেন তারা পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। কুহু চট করে বুঝে ফেলল কি হতে যাচ্ছে। বিপদ টের পেয়ে তার হাত কেমন যেন অসাড় হয়ে আসতে চাইল। সেই ডান পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে বলল, সরুন, আমাকে যেতে দিন। কিন্তু ছেলেটা সরল না, বরং দরজা আগলে বসল। সামনের সিটে বসা ছেলেটা কুহুর বাম পাশে বসা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, বসে না থেকে মেয়েটাকে অজ্ঞান কর। অজ্ঞান করার কথা শুনে কুহুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ভয় চিৎকার করে উঠল। আতঙ্কিত হয়ে গাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু দুই পাশে দুজন বসে থাকায় বের হতে পারল না। তার বাম পাশের ছেলেটা একটা ছোট শিশি আর একটা রুমাল বের করল। কুহু আতঙ্ক নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। ভয় তার দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে, মস্তিষ্ক অচল হয়ে যেতে চাচ্ছে। ছেলেটা শিশিটা উপর করে ধরল রুমালে। তারপর রুমালটা কুহুর দিকে এগিয়ে আনার প্রস্তুতি নিল। কুহু ভয়ে আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারাল। রুমাল হাতে ছেলেটা হতভম্ব হয়ে বাকি 3জনের দিকে তাকাল। বাকি ছেলেরাও হা হয়ে গেল এমন কাণ্ডে। ড্রাইভিং সিটে থাকা ছেলেটা বলল, এ দেখি নিজে নিজে অজ্ঞান হয়ে গেছে। প্যাসেঞ্জার সিটের ছেলেটা বলল, ভাই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দে। গাড়ি অন্তত নিজে নিজে স্টার্ট হবে না। শাহাদ খান জানতে পারলে এখানেই গুলি করে মারবে। ছেলেগুলো নিজের সম্বিত ফিরে পেল। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে দ্রুতবেগে গাড়ি চালিয়ে কুহুকে নিয়ে পালিয়ে গেল। খান পরিবারের সবাই থমথমে মুখে এদিক ওদিক ছুটছে। সবাই খুঁজছে কুহুকে। পার্টি থেকে কুহুর এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণ তারা কেউই বুঝতে পারছে না। আশফাক খান সাথে আসা সব গার্ডকে এলার্ট করে দিল ন। সবাইকে সব জায়গায় খোঁজার আদেশ দিল ন। সাথে এটাও বলে দিল ন কেউ যেন কুহুর গায়েব হওয়া বুঝতে না পারে। এতে খান পরিবারের সাথে সাথে কুহুর নামেও কুৎসা রটনা হতে পারে। তাই ভিতরে ভিতরে চিন্তা থাকলেও বাইরে সবাই স্বাভাবিক থেকে এদিক ওদিক খুঁজতে লাগল। পার্টিয়ে আসা কাউকে বুঝতে দিল না কিছু। শাহাদ পুরো পার্টি সেন্টার কয়েকবার চক্কর দিয়েছে, তাও কোথাও কুহুকে পায়নি। সে চিন্তিত মুখে পার্টি সেন্টারের সামনে এসে দাঁড়াল। বাইরে দিয়ে শান্ত দেখা গেলেও ভেতরে তার সব এলোমেলো হয়ে গেছে। তার বুকের ভেতরটা কেমন জানি করছে। তুফান বয়ে যাচ্ছে সেখানে। বিভিন্ন খারাপ চিন্তা মনে আসছে। শত্রুরা তাকে কিছু করতে না পেরে কুহুর উপর শোধ তুলবে না তো? শাহাদ চোখ বন্ধ করে মন থেকে এমন চিন্তা দূর করার চেষ্টা করল। তমাল তার দলবল নিয়ে হাঁপাতে হাঁপাতে শাহাদের কাছে এসে বলল, ভাই, পিছনের দিকটা দেখে এসেছি। কেউ নেই। শাহাদ স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। হিসাব মিলাতে থাকল সবকিছুর। একটা গার্ড ল্যাপটপ সাথে নিয়ে এসে বলল, স্যার, এই সিসিটিভি ফুটেজটা দেখুন। পার্কিং এরিয়ার সামনের একটা বিল্ডিংয়ের ফুটেজ এটা। আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে পেয়েছি। শাহাদ ফুটেজটা দেখল। ফুটেজ কুহুকে দেখা যাচ্ছে। সে নিজে নিজে একটা গাড়িতে গিয়ে উঠে বসেছে। শাহাদ ক্লান্ত অনুভব করল। ঘামতে থাকল তার শরীর।
পণ্যের কটিটা একটানে খুলে ফেলে ছুঁড়ে ফেলল মাটিতে। তারপর পাশে থাকা একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়ল। দুহাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে রইল। তমাল ল্যাপটপটা নিয়ে ফুটেজটা দেখে বলল, ভাই, ফুটেজ দেখে যা বুঝলাম ভাবি নিজে নিজে কিডন্যাপ হয়ে গেছে। শাহাদ গম্ভীর কণ্ঠে বলল, একটু পানি দে। তমাল ল্যাপটপ গার্ডের হাতে ধরিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে পানি আনতে ছুটল। শাহাদ 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার সিগারেট খাওয়ার অভ্যাস তেমন নেই, কিন্তু আজ এমন এক পরিস্থিতিতে এসে পড়েছে যে শরীরে নিকোটিনের চাহিদা তৈরি হয়েছে। সময়ের সাথে পাল্লা দয় সেই চাহিদা তরতর করে বাড়ছে। তার পিছনে কয়েকটা গাড়ি। গাড়িতে গার্ড থেকে শুরু করে দলের অনেক ছেলেও রয়েছে। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটছে। সাইবার এক্সপার্টদের কুহুর ফোনের লোকেশন ট্র্যাক করতে কাজে লাগিয়ে দেয়া হয়েছে। গার্ড কয়েকজন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটা কোথায় গিয়েছে তা দেখছে। ক্রিং ক্রিং করে শাহাদের ফোন বেজে উঠল। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো আশফাক খানের অস্থির গলা, শাহাদ, যে কোনো মূল্যে কুহুকে অক্ষত অবস্থায় খুঁজে বের কর। মেয়েটার কিছু হলে আমার বন্ধুর সামনে মুখ দেখাতে পারব না। শাহাদ মৃদু স্বরে বলল, আচ্ছা বাবা। কল কেটে দিয়ে শাহাদ কঠিন মুখে দূরে রাস্তার দিকে তাকিয়ে রইল। না, কেউ টাকার জন্য কিডন্যাপ করেনি কুহুকে। টাকার জন্য কিডন্যাপ করলে এতক্ষণে মুক্তিপণ চেয়ে ফোন করত। করেছে অন্য কারণে। শাহাদের সাথে শত্রুতা করে কিডন্যাপ করেছে। কুহু খান বাড়ির ছেলে শাহাদ খানের বউ হওয়ার অপরাধে কিডন্যাপ হয়েছে। এখন কি ওরা শাহাদের উপর শোধ তুলতে কুহুকে কষ্ট দিবে? কি করবে কুহুর সাথে? খুব খারাপ কিছু করবে কি? শাহাদের চোখ টলমল করে উঠল। দাঁতের সাথে দাঁত লেগে চোয়াল শক্ত হয়ে গেল। প্রচণ্ড আক্রোশে চিৎকার করে ফোনটা আছাড় মারল রাস্তায়। শাহাদের চিৎকার আর ফোন ভাঙার শব্দে সবাই চমকে শাহাদের দিকে তাকাল। শাহাদ কপালে এক হাত রেখে বড় বড় শ্বাস ফেলছে। টলমল লাল চোখ তার, রাগে চোখ মুখ কঠিন হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। তার গায়ে হাত দিক সে মেনে নিবে, কিন্তু তার বউয়ের গায়ে কেন হাত দিবে? তাহলে তো শান্ত শিষ্ট জেন্টেলম্যানের ইমেজ বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে তার পক্ষে। শাহাদ রাস্তায় দুপা রেখে তার গাড়ির প্যাসেঞ্জার সিটে বসল। আরেকটা সিগারেট ধরিয়ে হুঙ্কার ছাড়ল, তমাল। তমাল একটা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়েছিল। মাইক্রোবাসের ভিতরে ল্যাপটপে সিসিটিভি ফুটেজগুলো চেক করা হচ্ছে। শাহাদের ডাক পেয়ে দৌড়ে আসল। জি ভাই, এই বিষয়ে কোনো খবর যেন লিক না হয়। যারা যারা আজ সাথে আছে তাদের মাঝে কেউ যদি খবর লিক করে সবাইকে জানে মেরে ফেলব। না ভাই, কেউ কিছু বলবে না। কুহুর ফোন ট্র্যাক হয়েছে। তমাল ভয় ভয় বলল, না ভাই, ভাবির ফোন সুইচ অফ করে দিয়েছে কিডন্যাপাররা। শাহাদ লম্বা করে সিগারেটে টান দিল। ব্রেইন এত অস্থির হয়ে আছে যে কিছু ভাবতেও পারছে না ঠিক মতো। কই যাবে? কি করলে কুহুকে পাবে? এইসব ভেবে বুকের ভেতরটা জ্বলছে। একটা গার্ড দৌড়ে এলো। শাহাদকে উদ্দেশ্য করে বলল, স্যার, গাড়িটাকে ট্রেস করা গেছে, কিন্তু এরপর আর গাড়িটাকে কোথাও পাইনি। কারণ ওই রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই। ছেলেগুলোকে ট্রেস করা গেছে? চেষ্টা চলছে স্যার। সবারই মুখে মাস্ক ছিল। তবে ধারণা করা হচ্ছে সবাই ভার্সিটি পড়ুয়াই হবে। গাড়িটা যে রাস্তায় শেষবার দেখা গেছে সেই রাস্তাটা যত দিকে গেছে সব দিকে গাড়ি পাঠাও। সব তন্ন তন্ন করে খুঁজবে,
কিছু যেন বাদ না যায়। শাহাদের কথা শুনে গার্ডটা চলে গেল। শাহাদ হাতের সিগারেটটা ফেলে দিল। গাড়িতে পা তুলে দরজা লাগিয়ে বলল, তমাল গাড়ি স্টার্ট দে। সব কটা গাড়ি চারদিকে রওয়ানা করল। শাহাদের গাড়ির পিছনে আরেকটা মাইক্রো সাথে চলল। প্যাসেঞ্জার সিটে বসে শাহাদ আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল যেন কুহু অক্ষত থাকে। পার্টি সেন্টারে কেন সে কুহুকে চোখে চোখে রাখল না, তার জন্য নিজেকে ধিক্কার দিল। কিন্তু এত এত মানুষ, এতগুলো গার্ড থাকা সত্ত্বেও কুহুর বিপদ হতে পারে তা বা কে জানত। শাহাদ রাস্তার দিকে চোখ রেখে সিটে মাথা এলিয়ে দিল। যদি মেসেজ দেওয়ার সাথে সাথেই পার্কিং লটে চলে যেত সে, তবে এটা ঘটত না। কিন্তু সে তো ভেবেছিল কুহু বোধহয় এখনো খাচ্ছে। কুহু যে এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে সাথে সাথেই পার্কিংয়ে চলে যাবে তা ধারণাতেও ছিল না শাহাদের। কাঠ আর লাকড়ি বোঝাই টিনের ছাউনি দেয়া একটা ঘরের সামনে চারজন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবারই মুখে চিন্তার ছাপ। রাফি জিজ্ঞেস করল, তোরা শিওর যে ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল না? লিমন বলল, হ্যাঁ শিওর, আমি নিজে চেক করেছিলাম সিকিউরিটি রুমে গিয়ে। শিহাব চোখ মুখ কালো করে বলল, আমার খুব ভয় করছে। কেন যে আমি তোদের সাথে যোগ দিল ম। শাহাদ খান জানলে না জানি কি শাস্তি দিবে। লিমন ধমক দিয়ে বলল, চুপ ভিতুর ডিম, তোকে দলে নেয়াটাই ভুল হয়েছে। হাসিবের জোড়াজুড়িতেই তোকে দলে নিয়েছিলাম, নয়তো কখনোই নিতাম না। হাসিব চুপচাপ দাঁড়িয়ে ওদের তর্ক শুনছে। সে শিহাবকে দলে নিয়েছিল কারণ শিহাব ভালো গাড়ি চালাতে পারে। কদিন আগে হাসিব যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সিদ্ধান্ত নিল সামাজিকভাবে শাহাদকে হেয় করতে, তার স্ত্রীকে কিডন্যাপ করবে, তখন সেটা বিশ্বস্ত বন্ধুদের সাথে শেয়ার করল। তাদেরকে রাজনীতি করে ক্যারিয়ার গড়ার লোভ দেখাল। সবে ভার্সিটিতে পদার্পণ করা ছেলেগুলোর চোখ তখন চকচক করে উঠল আসন্ন ভবিষ্যতের সফলকামের ভাবনায়। তিনজনই তখন হাসিবের সাথে এক হয়ে লেগে পড়ল প্ল্যান সাজানোতে। প্রথমেই তারা কুহুর বায়োডাটা সংগ্রহ করল। অবাক হল যখন দেখল কুহু তাদেরই ভার্সিটির সিনিয়র। তারপর তারা নিয়ম করে কুহুকে ফলো করতে লাগল। কবে এবং কিভাবে কিডন্যাপ করলে সেটা লোক জানাজানি হবে তার সুযোগ খুঁজতে লাগল। তারপর হাসিব জানতে পারল স্থানীয় ওসির ছেলের বউ ভাতে হিশামকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সেখানে শাহাদ খান সপরিবারে থাকবে, এই কারণে হিশাম দাওয়াত ক্যান্সেল করেছে। তখন সে এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নিল। এরকম সামাজিক পার্টি থেকে হঠাৎ করে একটা মেয়ে গায়েব হয়ে গেলে অবশ্যই সেটা আলোড়ন সৃষ্টি করবেই। তাই বন্ধুদেরকে নিয়ে তখনই প্ল্যান সাজিয়ে ফেলল। কোথায় সিসিটিভি ক্যামেরা নেই তা জেনে নিয়ে সেখানে গাড়ি পার্ক করে গাড়িতে শিহাবকে বসিয়ে রেখে বাকি তিনজন জায়গাটা পরখ করতে বের হয়েছিল। চারজনেরই মুখে ছিল কালো মাস্ক। কিন্তু যখন দেখল কুহু নিজে এসে গাড়িতে উঠে বসেছে তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। রাফি একবার লাকড়ির ঘরের দিকে তাকাল। ঘরটার একপাশে টিনের দেয়াল দেয়া, বাকি তিন পাশ খোলা। ঘরের সামনে সারি করে লাকড়ি টাল করে রাখা। ঘরের ভিতরেও লাকড়ি আছে। আছে লাকড়ি কাটার যন্ত্র। ঘরের একপাশে দেয়ালের সাথে লাগানো একটা কাঠের চৌকি। সেখানে তেল চিটচিটে তোশক আর বালিশ। তার উপরেই কুহুকে শুইয়ে রাখা হয়েছে। রাফি ভয়ে ভয়ে বলল, মেয়েটা উঠে যাবে না তো? আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে? লিমন বলল, উঠার তো কথাই। আমি জীবনে এমন কেস দেখিনি। মেয়ে নিজে নিজে কিডন্যাপারের গাড়িতে উঠে বসে অজ্ঞান হয়ে গেছে। কিডন্যাপারদের কিছুই করতে হয়নি। এত কষ্ট করে প্ল্যান করলাম, সেই প্ল্যানের কিছুই হলো না। ধুর, এভাবে মজা পাওয়া যায় নাকি? রাফি সমর্থন করে বলল, জীবনের প্রথম কিডন্যাপটা ফেইল্ড হলো।
শিহাব বলল, আমি তো ভয় গাড়ির সব দরজা বন্ধ করে বসেছিলাম। হঠাৎ দেখি এই মেয়ে জানালায় নক করছে। আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ভ্যাবাচেকা খেয়ে গাড়ির সব দরজা আনলক করে দিল ম। তখন মেয়ে পিছনের দরজা খুলে উঠে বসল। হাসিব সবাইকে থামিয়ে বলল, থামো তোরা, এতক্ষণে বোধ হয় চারদিকে লোক জানাজানি হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর গাড়িসহ ওকে খান বাড়ির কাছাকাছি রেখে আসব। রাফি চিৎকার করে বলল, গাড়িসহ রেখে আসবি মানে? আমার মামা এই গাড়িটা বিদেশ থেকে কিনে পাঠিয়েছে, এখনো নাম্বার প্লেট লাগাইনি পর্যন্ত, একদম নতুন। হাসিব জোরপূর্বক হেসে বলল, সেজন্যই রেখে আসব। আমি খবর নেয়ার জন্য বাড়িতে যাচ্ছি, তোরা জায়গাটা পাহারা দে। এইটা বলেই হাসিব তার বাড়ির দিকে রওনা দিল। যাতে কেউ লোকেশন ট্র্যাক করতে না পারে তাই কেউই মোবাইল সাথে আনেনি। হাসিব তাই বাড়িতে গিয়ে কি হচ্ছে তার খোঁজ খবর নিবে। এই জায়গাটা তার বাড়ির কাছেই, আশেপাশে অনেক খালি প্লট, সন্ধ্যার পরই নীরব থাকে। এজন্যই সে এই জায়গাটা পছন্দ করেছে। রাফি মাথায় হাত দিয়ে হায় হায় করে উঠল। সরল মনে তার ব্র্যান্ড নিউ নতুন গাড়িটা দিয়েছিল হাসিবকে। আশা ছিল হাসিবের হাত ধরে রাজনীতিতে নাম লিখাবে, তরুণ নেতা হয়ে হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ হবে, ফেসবুকে ফলোয়ার হবে। কিন্তু মাঝখান থেকে গাড়িটা খসে গেল। কুহু চোখ পিটপিট করে তাকাল। প্রথম দফায় সে চারদিক অন্ধকার দেখল। তারপর অন্ধকার সয় আসতেই চারপাশ কিছুটা দৃষ্টিগোচর হল। আস্তে আস্তে উঠে বসল। বড় বড় চোখ করে চারপাশে মাথা ঘুরাতে লাগল। সে কোথায় আছে, কেন আছে কিছুই বুঝতে পারল না। এদিক ওদিক তাকাল। অল্প দূরের রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে একটা খোলা ঘরের মতো নজরে পড়ল। দূরে জ্বলতে থাকা অনেক আলো দেখতে পেল। খানিক পরেই যখন আস্তে আস্তে সব মনে পড়ল তখন লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। কানে এলো কয়েকটা ছেলের কণ্ঠ। নিচু কণ্ঠে কী সব বলাবলি করছে। এরাই কিডন্যাপার। কুহু জেগে গেছে, দেখতে পেলে নিশ্চয়ই আক্রমণ করতে আসবে, তাই এখনই পালাতে হবে। কুহু আতঙ্কগ্রস্ত হয়ে কিছু বিবেচনা না করেই আধো অন্ধকারেই রাস্তার ল্যাম্পপোস্টটা লক্ষ্য করে দৌড় দিল। মাটিতে পড়ে থাকা লাকড়ির সাথে হোঁচট খেয়ে ঘরের ভিতর থাকা উঁচু করে রাখা লাকড়িগুলোর উপর পড়ল। ধাক্কা খেয়ে সমস্ত লাকড়ি গড়িয়ে পড়ল মাটিতে। শব্দ পেয়ে তিনজন ঘরের ভিতর দৌড়ে এলো। কুহুকে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখে লিমন শিহাবকে বলল, তোকে না বলেছিলাম ওকে বেঁধে রাখতে? শিহাব আমতা আমতা করে বলল, ধরাধরি করে নিয়ে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই মনে ছিল না। লিমন কিরমিরিয়ে বলল, বোকার দল, তোদের সাথে যোগ দেয়াই ভুল হয়েছে। রাফি চিৎকার করে বলল, তর্ক না করে মেয়েটাকে ধর। তিনজনই ফাঁকা হয়ে দাঁড়িয়ে কুহুকে ঘিরে ফেলার চেষ্টা করল। কুহু ততক্ষণে মাটি থেকে একটা লাকড়ি তুলে নিয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে তিনজনের চেহারা অল্প দেখা যাচ্ছে। কুহু লাকড়িটা ওদের দিকে তাক করে বলল, আমার কাছে আসলে আমি কিন্তু মাথা ফাটিয়ে ফেলব। শিহাব বিনীত কণ্ঠে বলল, দেখুন আপু, আমরা অনেক ভালো ছেলে, আমরা কিছুই করব না, আপনি মাথা ফাটাবেন না প্লিজ। রক্তে আমার ফোবিয়া আছে। রাফি আর লিমন দুজনেই হতাশ হল। শিহাবকে ধমকে বলল, চুপ কর, ওকে ধর। প্রথমেই এগিয়ে আসলো লিমন। তার দেখাদেখি বাকি দুজনও এগিয়ে আসল। কুহু নিজেকে বাঁচাতে চিৎকার করে হাত উপরে তুলে আঘাত করল ওদের উপর। রাফি আর লিমন তড়িৎ সরে গেল। আঘাত পড়ল শিহাবের উপর।
শিহাব মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল। যন্ত্রণায় কাতর হয়ে বলল, এ কি করলেন আপু? আমার মাথা ফাটিয়ে দিল ন। কুহু নিজের কাজে নিজেই হতভম্ব হয়ে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল শিহাবের দিকে। রাফি আর লিমন দুজনেই শিহাবকে ধরতে গেল, পরক্ষণেই দাঁড়িয়ে পড়ল কুহুকে ধরার জন্য। কুহু লাকড়িটা ওদের দিকে ছুঁড়ে মেরে ঘুরে দৌড় দিল রাস্তার দিকে। লাকড়ি ঘরটা রাস্তা থেকে কিছুটা দূরে। সামনের ছোটখাটো একটা ক্ষেত পেরিয়ে রাস্তায় গিয়ে উঠতে হয়। রাস্তাটা একটু উঁচু জায়গাটা থেকে। কুহু ঊর্ধ্বশ্বাসে রাস্তা লক্ষ্য করে দৌড়াচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পুরো জায়গাটা আলোছায়ারোর সৃষ্টি করেছে। কুহু চিৎকার করতে করতে একেবেঁকে দৌড়াচ্ছে। পিছনে দৌড়াচ্ছে রাফি আর লিমনও। কুহুর দৌড় ততটা জোরে হচ্ছে না। একে তো ভয় আছে, তার উপর আবার মেয়ে মানুষ। দৌড়ঝাঁপের অভ্যাস নেই তেমন। আর একটু গেলেই ওরা কুহুকে ধরে ফেলবে। রাস্তা থেকে অল্প দূরত্বে গিয়ে কুহু হঠাৎ দাঁড়িয়ে গেল। পিছন ফিরে তাকালো ওদের দিকে। ওরা দুজনেই অবাক হল। দৌড়ের গতি কমিয়ে ভ্রু কুঁচকে কুহুর সামনে এসে দাঁড়াল। ওরা এসে দাঁড়াতেই আচমকা কুহু দুহাতে দুজনের বাহু ধরে বামপাশের দিকে ধাক্কা দিল। রাফি আর লিমন আবিষ্কার করল ওদের পায়ের নিচে মাটি নেই। দুজনেই একজন আরেকজনকে ধরে এই করতে করতে পাশের ডোবায় পড়ল। কাদা পানিতে মাখামাখি হয়ে দুজন যখন উঠে দাঁড়াল তখন কুহু কোথাও নেই, উধাও হয়ে গেছে। তাকিয়ে দেখল দুজনেই হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে এই নিচু জায়গাটা থেকে হয়তো কখনো মাটি তোলা হয়েছে, সেই গর্তটাই বৃষ্টির পানিতে ডোবার রূপ নিয়েছে। দুজনেই হতভম্ব হয়ে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে রইল। কুহু হাঁপাতে হাঁপাতে একটা বাড়ির সামনে এসে দাঁড়াল। এই এলাকাটায় বাড়িঘরের সংখ্যা তেমন নেই। এদিক ওদিক ছড়ানো ছিটানো বড় জায়গা নিয়ে অভিজাত বাড়ি। আর বেশিরভাগই প্লট, এখনো বিক্রি হয়নি। অনেকক্ষণ দৌড়ে এসে এই বাড়িটাকেই আশ্রয় নেয়ার জন্য বেছে নিল কুহু। পথে আরও দু একটা বাড়ি পেয়েছে, কিন্তু ওগুলোর গেট বন্ধ পেয়েছে। এই বাড়িটার বিশাল লোহার গেট হালকা খোলা। কুহু গেট ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। দারোয়ান গেটের পাশের ছোট্ট ঘরটায় বসে ঝিমুচ্ছে, তাই কুহুকে দেখতে পেল না। কুহু বাগান পেরিয়ে দৌড়ে সদর দরজায় গিয়ে কড়া নাড়ল। দরজা খুলে দিল একটা কাজের লোক। কুহু কাজের লোকটাকে ঠেলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ভিতরে ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে আঁতকে উঠল। ছোট একটা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। হাসিব সোফায় বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। এতটাই তাড়াহুড়োয় ছিল যে নিজের ঘরে যাওয়ার সময় পায়নি, এমনকি মুখের কালো মাস্কটাও খুলেনি। মোবাইল ফোনে খান বাড়ির পুত্রবধূর নিখোঁজ হওয়ার কোনো নিউজ পাবলিশ হয়েছে কিনা দেখছিল। কিন্তু কোথাও কোনো নিউজ নেই। চরম বিরক্তিতে তার কপাল কুঁচকে এসেছে। এমন বিরক্তই যে দরজার কড়া নাড়ার শব্দেও সে মুখ তুলে চাইল না। আচমকা মেয়েলি চিৎকার এসে মুখ তুলে চাইল। দরজায় কুহুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ হা হয়ে গেল। তার বিস্ময় সমস্ত সীমাপরিসীমা অতিক্রম করল। অন্ধকার রাস্তার বুক চিরে শাহাদের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার দিকে যাচ্ছে ওরা। ওখানে বেশিরভাগ ইটভাটা। কুহুকে কিডন্যাপ করা গাড়িটা যে রাস্তা থেকে উধাও হয়ে গেছে, রাস্তাটা অনেকগুলো রাস্তায় ভাগ হয়ে এদিক সেদিকে চলে গেছে। তার মাঝে একটা রাস্তা দিয়ে যাচ্ছে শাহাদ। আশেপাশে সব এলাকায় লোকজন নামিয়ে দেয়া হয়েছে। সবাই খুঁজছে গাড়িটাকে। গাড়িটা সেম শাহাদের গাড়িটার মতো। সেজন্যই কুহু ভুল করে উঠে পড়েছে। গাড়িটায় কোনো নাম্বার প্লেট না থাকায় গাড়িটাকে শনাক্ত করা যাচ্ছে না। জিপিএস দিয়ে ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না।
শাহাদ প্যাসেঞ্জার সিটে স্থির হয়ে বসে আছে। এক হাত গাড়ির জানালায় ঠেকিয়ে ঠোঁটের উপর রেখে শান্ত চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ি চালাতে চালাতে তমাল একবার আর চোখে শাহাদের দিকে তাকাল। শাহাদকে এভাবে দেখে তমাল বেশ বুঝতে পারল শাহাদের ভেতরে কি চলছে। এই মুহূর্তে কিডন্যাপার কাউকে হাতের কাছে পেলে শাহাদ যে ওদের মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তমালের। উপর থেকে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও ভিতরে যে শাহাদ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রয়োজনে তা তমাল জানে। তমাল একটা ছোট ঢোক গিলে চোখ সরিয়ে রাস্তার দিকে তাকাল। আজ যদি কুহুকে না পাওয়া যায় তাহলে কাল সকাল হতে হতে শাহাদ ত্রাস সৃষ্টি করবে শহরে। ক্রিং ক্রিং করে তমালের ফোনটা বেজে উঠলে স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রেখে তমাল ফোনটা বের করল। একটা গার্ড কল করেছে। নিশ্চয়ই শাহাদকে কল করতে সাহস পাচ্ছে না। তমাল কল রিসিভ করল। ওপাশ থেকে কথা শুনে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। তমাল গাড়ি থামিয়ে দিতেই শাহাদের পিছনে আসা গার্ড ভর্তি গাড়িটাও থেমে গেল। শাহাদ ভ্রু কুঁচকে তাকাল তমালের দিকে। তমাল ফোন নামিয়ে বলল, ভাই গাড়িটা পাওয়া গেছে। শাহাদ সোজা হয়ে বসল। কিছু না বলে গাড়ির দরজা খুলে বের হয়ে পড়ল। গাড়ির সামনে দিয়ে ঘুরে ড্রাইভিং সিটের দরজা খুলে তমালকে বলল, বের হ, ওখানে গিয়ে বসো। তমাল বিস্মিত হয়ে নেমে পড়ল। ঘুরে গিয়ে প্যাসেঞ্জার সিটে বসল। শাহাদ ড্রাইভিং সিটে বসে বিপজ্জনকভাবে গাড়িটা ইউ টার্ন করল। তারপর সর্বোচ্চ গতিতে গাড়ি টান দিল। তমাল সিটের সাথে এক প্রকার সেটে গেল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে সিট বেল্ট বাঁধল। শাহাদ যে কিনা কখনো কোনো রুলস ব্রেক করে না, সে নিজেই সিট বেল্ট না বেঁধেই কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল না মেনেই সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে। পিছনে গার্ডদের গাড়িটাও শাহাদের গাড়িটার সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। তমালের বলা লোকশনে শাহাদ গাড়ি এনে থামাল। গাড়ি থেকে দ্রুত নেমে এসে দেখতে পেল সেখানে অলরেডি অনেক গার্ড আর গাড়ি রয়েছে। শাহাদকে নামতে দেখে একটা গার্ড এগিয়ে এসে বলল, স্যার, গাড়িটাকে আমরা এখান কিছুটা দূরে একটা ঝোপের কাছে পেয়েছি। ছেলেরা গাড়িটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে। শাহাদ গাড়িটার দিকে একবার তাকাল। জিজ্ঞেস করল, ছেলেগুলো? স্যার, তিনজনকে এই লাকড়ির গুদামটায় পেয়েছি। আর একজন নেই। আর ম্যাম কোথায় আছে ওরা বলছে না। শাহাদ গার্ডটাকে ইশারা করল ওকে ছেলেগুলোর কাছে নিয়ে যাওয়ার জন্য। গার্ডটার পিছু পিছু যাওয়ার সময় হাত বাড়াল তমালের দিকে। তমাল যেতে যেতে শাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমরে গুজে রাখা রিভলভারটা শাহাদের হাতে দিল। শাহাদ রিভলভারটা লোড করতে করতে সামনের ক্ষেতটা পেরিয়ে লাকড়ির ঘরটায় চলে এল। লাকড়ির ঘরটা এমনিতে অন্ধকার। গার্ডদের লাইটের আলোতে এখন কিছুটা আলোকিত হয়েছে। ঘরের মাঝখানে মাটিতে তিনটা ছেলে বসে আছে। তিনজনেরই চোখমুখে অসহায়ের ছাপ, একজন তো প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। শাহাদ তিনজনের দিকেই একবার দেখল ভালো করে। হেঁটে গিয়ে ঘরের পাশে রাখা চৌকিটায় বসল। মাটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কুহু কোথায় আছে বলে দাও, আমি তোমাদের কিছু করব না। তিনজনই নড়ে চড়ে বসল। গার্ডদের হাতে অলরেডি তারা কয়েক দফায় চড় থাপ্পড় খেয়ে ফেলেছে। ওরাও জানতে চেয়েছিল কুহু কোথায় আছে, কিন্তু কেউ কিছু বলেনি। এই মুখ না খোলার আইডিয়াটা লিমনের। কুহু পালিয়ে যাওয়ার পর রাফি লিমন দুজনেই কাদায় মাখানো জামাকাপড় নিয়ে একটু এগিয়ে গিয়ে কুহুকে খুঁজেছিল, কিন্তু কোথাও না পেয়ে ফিরে এসেছিল লাকড়ি ঘরে। সেখানে কপালের ব্যথায় কাতরাচ্ছিল শিহাব। রক্ত দেখে তার অবস্থা তখন এমনিতেই মরমর। রাফি আর লিমন একটা ছেঁড়া গামছা দিয়ে কপাল বেঁধে দেওয়ার পর হঠাৎ আবিষ্কার করল কতগুলো লোক তাদেরকে ঘিরে ফেলেছে।
বুদ্ধিমান লিমন বুঝে ফেলে অন্য দুজনকে ফিসফিস করে বলেছিল, মেয়েটা কোথায় আছে, কি হয়েছে কিছু বলিস না। না বলা পর্যন্ত ওরা আমাদের কিছু করবে না। সেই থেকে তিনজন মুখে কুলু পেটে আছে। গার্ডরা বন্দুকের ভয় দেখালেও মুখ খুলেনি। শাহাদ উত্তর না পেয়ে মুখ তুলে তাকাল। তিনজনের কেউই শাহাদের দিকে তাকাল না। তারা অন্যদিকে মুখ ফিরিয়ে জড়সড় হয়ে বসে আছে। শাহাদ আবারও বলল, কুহু কোথায়? শাহাদের কণ্ঠ কঠিন শোনাল। লিমন ঢোক গিলে বলল, আমরা জানি না, জানলেও বলবো না। শাহাদ রিভলভার তাক করল তিনজনের দিকে। শাহাদকে রিভলভার তাক করতে দেখে শিহাব ভয়ে চিৎকার দিল। শাহাদ ট্রিগার টিপে তিনজনের পায়ের কাছে গুলি করল। এবার তিনজনই চিৎকার করে উঠল ভয়ে। একজন আরেকজনকে ধরে কাঁপতে লাগল। তমাল এগিয়ে এসে শাহাদের হাত ধরে রিভলভারটা নামিয়ে তিনজনকে লক্ষ্য করে বলল, এই শালারা, তোরা কি বুঝতে পারছিস না তোদের অবস্থা? মরতে চাস নাকি? শিহাব কাদো কাদো হয়ে বলল, দয়া করে আমাদের কিছু করবেন না। আমরা আসলেই জানি না ওই আপু কোথায়। তমাল বিরক্ত হয়ে তেড়ে গিয়ে শিহাবকে চড় মারতে চাইল। শাহাদ তাকে আটকে রেখে উঠে দাঁড়িয়ে বলল, জানো না মানে? তোমরাই তো ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছ। রাফি উত্তর দিল, নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মেয়ে পালিয়ে গেছেন। তমাল ধমকে বলল, ফাজলামি করার জায়গা পাস না। তোরা তিনজন ছেলে থাকতে ওরকম বোকাসোকা একটা মেয়ে একাই পালিয়ে গেছে? তোরাই কোথাও লুকিয়েছিস ভাবিকে। শিহাব প্রতিবাদ করে কাদো কাদো কণ্ঠে বলল, কিসের বোকাসোকা? এই যে দেখুন, যাওয়ার আগে আমার মাথা ফাটিয়ে দিয়ে গেছে। এদের দুজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছে। এই মেয়ে বোকাসোকা না, এই মেয়ে সন্ত্রাস। শিহাবের কথা শুনে তমাল শাহাদের দিকে তাকাল। শাহাদ চিন্তিত মুখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তিনজনের দিকে। আসলেই কি কুহু পালিয়ে গেছে? যদি গিয়েও থাকে তবে কোথায় গেছে? হাসিব স্তব্ধ হয়ে দরজায় দাঁড়ানো কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু চিৎকার করে মুখে হাত দিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। হাসিবের মুখ থেকে চিতাকার টুকুও বের হচ্ছে না। সে শকে চলে গেছে। কুহুকে অচেতন অবস্থায় রেখে এসেছে, বেশিক্ষণ হয়নি, সাথে আবার তিনজন বন্ধুকেও পাহারায় রেখেছে। আর এর মধ্যেই কুহু এখানে আসলো কিভাবে? তাও আবার তার নিজের বাড়িতে। মেয়েলি চিৎকার শুনে তৃপ্তি রান্নাঘর থেকে বের হয়ে এলো। সদর দরজায় একটা সুন্দর মতো মেয়েকে দেখতে পেয়ে অবাকই হল। এগিয়ে এসে জিজ্ঞেস করল, কে তুমি? কুহু চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকাল। তৃপ্তিকে দেখতে পেয়ে দৌড়ে তৃপ্তির কাছে চলে আসল। তৃপ্তির দুহাত ধরে বলল, আমাকে বাঁচান, আমাকেই ছেলেটা। কুহু থেমে থেমে কথা বলার সময় আঙুল উঁচিয়ে হাসিবের দিকে তাক করল। তার শরীর রীতিমতো কাঁপছে। এক বিপদ থেকে ছাড়া পেয়ে সেই আবার নতুন বিপদে পড়েছে। আতঙ্কে দম বন্ধ হওয়ার জোগাড়। তৃপ্তি কুহুর কথা কিছু বুঝতে পারল না। শুধু হাসিবের দিকে বাড়িয়ে রাখা কুহুর কম্পমান হাতটা লক্ষ্য করে বলল, ও আমার দেবর, এই বাড়ির ছেলে। তুমি ওকে ভয় পাচ্ছ কেন? তারপর হাসিবকে উদ্দেশ্য করে বলল, তুমি বাড়ির ভেতর মাস্ক পরে আছো কেন? কুহু হাত নামিয়ে অবাক দৃষ্টিতে তাকাল তৃপ্তির দিকে। ঘুরে ফিরে সে কিডন্যাপারের বাড়িতে এসে ঠাঁই নিয়েছে। নিজেই নিজের কাজে হতবাক। তৃপ্তি কুহুকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল। এলোমেলো হয়ে থাকা কুহুকে প্রশ্ন করল, তোমার কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বল। কুহু একবার হাসিবের দিকে আরেকবার তৃপ্তির দিকে তাকাল।
মনে মনে চিন্তা করল দেবর কিডন্যাপ করেছে, এই ব্যাপারটা হয়তোবা এই মহিলা এখনো জানে না। জানলে যদি দেবর ভাবি মিলে তাকে গুম করে দেয়, তাই কুহু মিথ্যা বলল। আমি আসলে হারিয়ে গেছি, এই এলাকায় কখনো আসিনি, তাই বুঝতে পারছি না কোনো দিকে যাব। হাসিব কুহুর কথা শোনার সাথে সাথে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কুহু হাসিবকে চলে যেতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। তৃপ্তিকে বলল, আমার মোবাইল ফোন আমি হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে কল করতে হবে, আপনার মোবাইলটা একটু দিন, তুমি আগে বসো, পানি খাও, একটু শান্ত হও। তৃপ্তি খেয়াল করে কুহুর মুখের দিকে তাকাল। বিস্ময় চেপে রেখে প্রশ্ন করল, তুমি কি শাহাদ খানের বউ? কুহু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার নাম কুহু। কিন্তু আপনি আমাকে কি করে চিনেন? তৃপ্তি আঁতকে উঠল, না চাইতেও তার মুখের উপর হাত চলে গেল। শাহাদ খানের বিয়ের খবর সব নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল, সেখানে বউয়ের ছবিও ছিল। এছাড়া ফেসবুকেও অনেকদিন শাহাদ খান আর কুহুর ছবি নিয়ে প্রচুর পোস্ট হয়েছে। কুহুকে বউ সাজে দেখছিল সব জায়গায়, এই জন্য প্রথম দফায় চিনতে পারেনি। তৃপ্তি সচেতন হল, আশেপাশে তাকিয়ে দেখল কোথাও তার শাশুড়ি মা আছে কিনা। মঞ্জুরা বেগম যদি জানতে পারে শাহাদ খানের বউ এই বাড়িতে আশ্রয়ের খোঁজে এসেছে, তাহলে হয়তো এই মেয়েটির কপালে খুব খারাপ কিছু জুটবে। তৃপ্তি কুহুকে টেনে নিয়ে রান্নাঘরে চলে এলো। ফিসফিস করে বলল, তুমি এখন যেই বাড়িতে আছো তা তোমার শ্বশুর বাড়ির জাতশত্রু। এই বাড়ির লোকজন মনে করে শাহাদ খান আমার শ্বশুরকে খুন করেছে, তাই তারা যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চায়। তাই তুমি ভুলেও নিজের পরিচয় প্রকাশ করো না এখানে। কুহু আরেকটা ধাক্কা খেল তৃপ্তির কথা শুনে। খান বাড়ির জাতশত্রুর বাড়িতে উঠেছে সে? শাহাদ খুন করেছে, সেই খুনের প্রতিশোধ নিতে চায় এরা? আবার এই বাড়ির ছেলেই তাকে কিডন্যাপ করেছে? এত সব চিন্তা করে কুহু মাথা ঘুরে পড়ে নিতে নিল। তৃপ্তি তাড়াতাড়ি তাকে ধরে ফেলল, চেয়ার টেনে বসিয়ে পানি দিল। কুহু পুরোটা পানি শেষ করল। তৃপ্তি কুহুর দুহাত ধরে অনুরোধ করে বলল, বোন, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। কেউ জানার আগেই আমি তোমাকে এই বাড়ি থেকে বের হওয়ার সুযোগ করে দিচ্ছি। তুমি চলে যাও, কিন্তু শাহাদ খানকে এখানে ডেকে এনো না, যুদ্ধ বেঁধে যাবে। কুহু উদ্ভ্রান্তের মতো তৃপ্তির দিকে তাকিয়ে আছে। তার মাথার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তৃপ্তি যেসব বলছে সেসব যদি সত্যি হয়, তবে সে নিজে শুধু ঝামেলায় পড়েনি, বরং সে আরও ঝামেলা সৃষ্টি করেছে। হাসিব ঘরে এসে মুখের মাস্কটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল, হাতের ফোনটা ছুঁড়ে ফেলল বিছানায়। তারপর দুহাতে চুল টেনে ধরল। কুহু এই বাড়িতে কি করে চলে আসলো, এটাই সে চিন্তা করে কুল পাচ্ছে না। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে একে একে লিমন, রাফি, শিহাবকে কল দিল, কিন্তু কেউই কল রিসিভ করল না। হাসিব পুনরায় ফোনটা ছুঁড়ে ফেলল। চিন্তিত মুখে ঘরজুড়ে পায়চারি করতে লাগল। কিডন্যাপের ব্যাপারটা হিসাম জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। সে তো গোপনে কুহুকে কিডন্যাপ করে খান পরিবারের সম্মান নষ্ট করতে চেয়েছিল। পরবর্তীতে সাকসেসফুল হলে হিসামকে জানাবে ভেবেছিল, কিন্তু এখন তো সব প্ল্যান বানচাল হয়ে গেল। এই অবস্থায় হিসাম জানতে পারলে ওর আর রক্ষে থাকবে না। এই বাড়িতেও আর থাকা হবে না, চলে যেতে হবে হলে। আর শাহাদ খান যদি জেনে যায়, তবে তো ঘটনা আরও প্যাচ লেগে যাবে। হাসিব ঢক ঢক করে পুরো এক গ্লাস পানি শেষ করল। বিছানায় বসে দুহাতে মুখ ঘষল। বাকি তিন বন্ধুর কি হয়েছে, কিভাবে কুহু ছাড়া পেয়েছে, এই বাড়িতেই বা কিভাবে এসেছে, সব ভেবে মাথার চুল ছিঁড়ার অবস্থা হয়েছে তার।
কুহু পালিয়ে গিয়েছিল ভালো কথা, কিন্তু এই বাড়িতেই কেন আসলো? এখন তো সে বাড়ির মানুষের সামনে কুহুকে কিছু করতেও পারবে না। কুহু তো তাকে অলরেডি চিনেই ফেলেছে, মুখ না দেখলেও জেনে ফেলেছে সে এই বাড়ির ছেলে। হাসিব ঘামতে লাগল। সবকিছু এমন হাতের বাইরে চলে যাবে তা সে ভাবেনি। এখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগও সে দেখছে না। কুহুকে একটু সময় দিল তৃপ্তি। কুহু এখনো চেয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। তৃপ্তি বাড়ির ভিতরে উকি দিল। মঞ্জুরা বেগম রাতের খাবার খেয়ে ঘরে বসে তসবিহ সহ পড়ছেন, উনি এখন এখানে আসবেন না। কিন্তু সমস্যা হলো বাড়ির কাজের লোকগুলোর কেউ যদি গিয়ে কুহুর আসার খবরটা দিয়ে দেয় তবেই উনি তদন্ত করতে চলে আসবেন। তাই তৃপ্তি যত তাড়াতাড়ি সম্ভব কুহুকে বাড়ির বাইরে বের দিতে চাচ্ছে। তৃপ্তি কুহুর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কুহু, এখন তোমার যাওয়া উচিত। বাড়ি থেকে বেরিয়ে ডানপাশের রাস্তা ধরে এগিয়ে গেলেই একটা শপ পাবে, ওখান থেকে সাহাদকে কল করে নিও। এই এলাকা অনেক সেফ, কোনো বিপদ হবে না তোমার। তৃপ্তির কথা শুনে কুহু আস্তে আস্তে উঠে দাঁড়াল। যত তাড়াতাড়ি সম্ভব সাহাদকে খবর দেয়া উচিত। সাহাদ নিশ্চয়ই খুব চিন্তা করছে। কুহু রাজি হল তৃপ্তির কথায়। তৃপ্তি কুহুকে নিয়ে ড্রয়িং রুমে এলো। বাড়ির কাজের লোকগুলো আপাতত নিজেদের ঘরে আছে, তাই ড্রয়িং রুমটা ফাঁকাই পড়ে আছে। তৃপ্তি কুহুকে নিয়ে সদর দরজায় এলো। আস্তে করে দরজার লক খুলল। লক খুলে দরজা ফাঁক করতেই তৃপ্তি থমকে দাঁড়িয়ে গেল। হিশাম তার সেক্রেটারিকে সাথে নিয়ে দুটো সিঁড়ি পেরিয়ে সদর দরজার সামনে এসে উঠে দাঁড়িয়েছে। দরজার দিকে তাকিয়ে তৃপ্তিকে দেখে হাসল। তৃপ্তির পাশে কুহুকে দেখে আগ্রহী হয়ে জিজ্ঞেস করতে চাইল মেয়েটি কে, কিন্তু বিকট গাড়ির চাকার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকাল ড্রাইভারের দিকে। সেখানে কয়েকটা গাড়ি দ্রুত গতিতে এসে ঢুকছে। হিশামের ভ্রু কুঁচকে গেল। কার এত বড় সাহস যে চৌধুরী বাড়িতে এভাবে ঢুকে? গাড়িগুলো থামতেই সামনের কালো প্রাইভেট কারের দরজা খুলে নেমে এলো সাহাদ। আস্তে আস্তে সবগুলো গাড়ির দরজা খুলে গার্ডসহ দলের কিছু ছেলে নেমে এলো। সাহাদ সোজা এগিয়ে আসতে থাকল হিশামের দিকে। তার পিছু পিছু আসছে সবাই। গার্ডরা রাফি, লিমন আর শিহাবকে ধরে নিয়ে এসেছে তাদের সাথে। হিশাম অবাক হয়ে তাকিয়ে আছে সাহাদের দিকে। সাহাদ খান যে তার বাড়িতে এভাবে লোকবল নিয়ে আসতে পারে তা তার ধারণার ঊর্ধ্বে। দরজায় দাঁড়ানো তৃপ্তি আর কুহু হিশামকে দেখে যতটা না চমকালো তার চেয়ে বেশি ভয় পেল সাহাদকে এই মুহূর্তে এখানে দেখে। দুজন দুজনের হাত খামছে ধরে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল সামনের দিকে। দুতলার বারান্দা থেকে হাসি বুকি মেরে সব দেখল। সাহাদের সাথে তিন বন্ধুকে দেখে যা বুঝার বুঝে ফেলল। সাহাদ আর হিশামকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে তার ঘাম ছুটে গেল। তাড়াতাড়ি বারান্দা থেকে সরে এসে ঘরের দরজা লাগিয়ে চুপচাপ ঘরের ভেতর বসে রইল। চলবে।